আসসালামু আলাইকুম। দুপুরের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন। রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতিকে বাদ দিয়ে এনসিসির সংশোধিত প্রস্তাব ঐকমত্য কমিশনের। আইএমএফ এর বিশ্লেষণ, রাজনৈতিক অনিশ্চয়তা সহ 4 কারণে অর্থনীতির চাপে বাংলাদেশ। ষষ্ঠ ভোট হলে এনসিপি 1-2টা আসনও হয়তো পাবে না, রুমিন ফারহানা। স্বাধীন বাংলাদেশে দুদকের চা খাওয়ার বিল 1 লাখ টাকা, হাসনাত আব্দুল্লাহ। এনসিপিকে শাপলা প্রতীকে দিলে বৈষম্য সৃষ্টি হবে, রাশেদ খান। পিলখানা হত্যাকাণ্ডে তৎকালীন তদন্ত কমিটির চরম অবহেলা করেছে স্বাধীন তদন্ত কমিশন। রাতে সচিবালয় কর্মচারীদের মধ্যে সংঘর্ষ, আহত 5। কাল শুরু এইচএসসি পরীক্ষা, মানতে হবে যেসব নির্দেশনা। পুত্রবধূকে ধর্ষণের দায়ে শ্বশুরের যাবজ্জীবন। ইরান থেকে ফেরত আসতে 250 বাংলাদেশের নিবন্ধন। নেতানিয়াহুর গ্রেফতার চান বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর। কাতারের আমিরের কাছে দুঃখ প্রকাশ করলেন ইরানের প্রেসিডেন্ট। এবং গাজায় ত্রাণ নিতে গিয়ে ইসরায়েলি হামলায় নিহত 70 ফিলিস্তিনি। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাবিত জাতীয় সাংবিধানিক কাউন্সিল এনসিসি সংশোধিত নাম ও কাঠামো রাজনৈতিক দলগুলোর কাছে উপস্থাপন করবে জাতীয় ঐকমত্য কমিশন। কমিশন সূত্রে জানা গেছে, সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি নামে নতুন এই কাঠামো থেকে রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতির নাম বাদ দেওয়া হয়েছে। সংশোধিত প্রস্তাবে সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটির সদস্য হিসেবে প্রধানমন্ত্রী, নিম্ন ও উচ্চ কক্ষের স্পিকার, বিরোধী দলীয় নেতা, প্রধান বিরোধী দল ব্যতীত অন্যান্য দলগুলোর একজন প্রতিনিধি, রাষ্ট্রপতির প্রতিনিধি, প্রধান বিচারপতি কর্তৃক মনোনীত আপিল বিভাগের একজন কর্মকর্তা। এদিকে বুধবার 11টার পরে শুরু হওয়া সংলাপে সংবিধান ও রাষ্ট্র পরিচালনার মূলনীতির সংশোধিত প্রস্তাব রাজনৈতিক দলগুলোর সামনে উপস্থাপন করেন কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। বাংলাদেশের অর্থনীতি এখনও চ্যালেঞ্জের মুখে রয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ। সংস্থাটি বলেছে, 4টি প্রধান কারণে অর্থনীতির এই দুরবস্থা। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো রাজনৈতিক অনিশ্চয়তা। বাকি 3টি যথাক্রমে কঠোর আর্থিক ও রাজস্ব নীতির প্রভাব, বাণিজ্যে প্রতিবন্ধকতা বৃদ্ধি এবং ব্যাংক খাতের উপর অব্যাহত চাপ। এই মন্তব্য আইএমএফ দিয়েছে 470 কোটি ডলারের চলমান ঋণ কর্মসূচির আওতায় 4র্থ ও 5ম কিস্তি অনুমোদনের ঘোষণার সময় এক সংবাদ বিজ্ঞপ্তিতে। এতে বলা হয়, বাংলাদেশ 2 কিস্তিতে মোট 137 কোটি ডলার পেতে যাচ্ছে, যা আগামী 26 জুন দেশের রিজার্ভে জমা হবে। সোমবার রাতে আইএমএফ বোর্ডের সভায় এই অর্থ ছাড়ের অনুমোদন দেওয়া হয়। আইএমএফ জানায়, 2024 সালের জুলাইয়ে গণ আন্দোলনের মাধ্যমে সরকার পরিবর্তনের পর দেশের অর্থনীতি আরও চাপে পড়ে। তবে অন্তর্বর্তী সরকারের নেওয়া কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপের কারণে রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতির উন্নতি ঘটে, যা অর্থনীতিকে ধীরে ধীরে স্থিতিশীলতার দিকে নিয়ে যাচ্ছে। বিএনপির কেন্দ্রীয় সহ আন্তর্জাতিক সম্পাদক রুমিন ফারহানা বলেছেন, সুষ্ঠু ভোট হলে এনসিপির নেতারা 2-1টা আসনও হয়তো পাবে না। অন্তর্বর্তীকালীন সরকারের অনেক উপদেষ্টা চান নির্বাচন প্রলম্বিত হোক। সম্প্রতি একটি বেসরকারি টিভি চ্যানেলের এক টকশোতে এসব কথা বলেন রুমিন ফারহানা। তিনি বলেন, সরকারের 22 জন উপদেষ্টা আছে। আপনি কেন মনে করছেন এই উপদেষ্টারা সকলেই যে প্রোটোকল পাচ্ছেন, যে সুযোগ সুবিধা পাচ্ছেন, যে লাইফস্টাইল তারা পাচ্ছেন, সেটা সেই 22 জনই সহজে গিভ আপ করতে চাইবেন? তারা তো চাইবে যে এই সরকারটি আরো প্রলম্বিত হোক। শুধু উপদেষ্টা কেন, কোনো রাজনৈতিক দলও চাইবে এই সরকার প্রলম্বিত হোক। 1জন, 2জন বা 3জন উপদেষ্টা কেবল নয়, উপদেষ্টা পরিষদের অনেকেই যদি চান নির্বাচন প্রলম্বিত করতে, যে সরকার আরেকটা বেশি সময় থাকুক, আমি অবাক হব না। দুর্নীতির কোনো অভিযোগ না থাকলেও এর ক্লিয়ারেন্স নিতে সর্বনিম্ন রেট 1 লাখ টাকা দিতে হয় বলে দুর্নীতি দমন কমিশন দুদকের বিরুদ্ধে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। সম্প্রতি জাতীয় নাগরিক কমিটির যুগ্ম সদস্য সচিব ডাক্তার মাহমুদা আলম মৃত্যুর কাছে থেকে এই টাকা চাওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি। মঙ্গলবার ফেসবুকের এক পোস্টে এই অভিযোগ করেছেন হাসনাত আব্দুল্লাহ।
দলীয় প্রতীক বরাদ্দ না পেয়েই শাপলা প্রতীকে নিয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রচারণা নিয়ে প্রশ্ন তুলেছেন গণ অধিকার পরিষদের সদস্য সচিব রাশেদ খান। এনসিপিকে শাপলা প্রতীকে দিলে বৈষম্য সৃষ্টি হবে বলে মন্তব্য করেন তিনি। মঙ্গলবার গণমাধ্যমকে একথা বলেন গণ অধিকার পরিষদের সদস্য সচিব রাশেদ খান। বলেন, জাতীয় ফুল শাপলা এবং একই সাথে আমাদের জাতীয় প্রতীকের অংশ কিন্তু শাপলা, তো সেই জায়গায় শাপলাই তাদের দলের প্রতীক হতে হবে কেন আমি জানি না। পিলখানা হত্যাকাণ্ডে তৎকালীন তদন্ত কমিটি চরম অবহেলা করেছে বলে জানিয়েছেন জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের সভাপতি মেজর জেনারেল আ.ল.মা ফজলুর রহমান। বুধবার রাজধানীর সায়েন্স ল্যাবরেটরির BRICM নতুন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। ফজলুর রহমান বলেন, গণমাধ্যম বিষয়টি ভিন্ন খাতে নেওয়ার কাজ করেছে। সময় মতো সামরিক ব্যবস্থা নেওয়া হলে হত্যাকাণ্ড কমানো যেত। বিডিআর বিদ্রোহে হত্যাকাণ্ডে সম্পর্কিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের সভাপতি মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আ.ল.মা ফজলুর রহমান বলেছেন, পিলখানা হত্যাকাণ্ডে তৎকালীন রাজনৈতিক নেতাদের সংশ্লিষ্টতা পাওয়া গেছে, তবে তদন্তের স্বার্থে কারো নাম বলতে পারছি না। বাংলাদেশ সচিবালয়ে মঙ্গলবার রাতে কর্মচারীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে 5 থেকে 7 জন আহত হয়েছেন বলে জানা গেছে। আহত 2 জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। সচিবালয় ও ঢামেক হাসপাতাল সূত্রে জানা যায়, রাত 8:30টার দিকে বাংলাদেশ সচিবালয় বহুমুখী সমবায় সমিতির পুরাতন ও বর্তমান অ্যাডহক কমিটির মধ্যে ক্যান্টিন পরিচালনা নিয়ে দুই পক্ষের কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি ও ধাক্কাধাক্কি থেকে সংঘর্ষ হয়। এক পর্যায়ে নতুন অ্যাডহক কমিটির সমর্থক ও বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি ও বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরামের চেয়ারম্যান নুরুল ইসলাম, কৃষি মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা ওবায়দুল রবিকে পুরাতন কমিটির লোকজন এলোপাথারিভাবে মাথায় ও শরীরে আঘাত করেন। তার সহকর্মীরা তাদের উদ্ধার করে রাতে 9:30টার দিকে ঢামেক হাসপাতালে নিয়ে আসেন। চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ACC ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে বৃহস্পতিবার সকাল 10টায়। বাংলা প্রথম পত্রের মাধ্যমে শুরু হবে লিখিত পরীক্ষা, যা চলবে 10 আগস্ট পর্যন্ত। এরপর শুরু হবে ব্যবহারিক পরীক্ষা। এবার সারা দেশে মোট 12,51,111 জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। এর মধ্যে সাধারণ 9টি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থীর সংখ্যা 10,55,000-এর বেশি, আলিম পরীক্ষার্থী 86,000-এর বেশি এবং কারিগরি বোর্ডের অধীন পরীক্ষার্থী 1,09,000-এর বেশি। দেশের 2,797টি কেন্দ্রে এসব পরীক্ষা অনুষ্ঠিত হবে। জানা গেছে, গত বছরের তুলনায় এবছর পরীক্ষার্থীর সংখ্যা কমেছে 81,882 জন। 2024 সালে মোট 13,32,993 জন পরীক্ষার্থী অংশ নিয়েছিল। ফরিদপুরে ছেলের বউকে ধর্ষণের দায়ে গনি খাঁ নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে 50,000 টাকা জরিমানাও করা হয়েছে। মঙ্গলবার ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শামীমা পারভীন এই আদেশ দেন। বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি PP গোলাম রাব্বানী ভূঁইয়া। জানা যায়, দণ্ডপ্রাপ্ত গনি খাঁ নগরকান্দা উপজেলার গোয়ালপোতা গ্রামের আমির খাঁর ছেলে। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে পুলিশ প্রহরায় জেলা কারাগারে নিয়ে যাওয়া হয়। ইরান থেকে দেশে ফেরত আসতে এখন পর্যন্ত 250 বাংলাদেশি নিবন্ধন করেছেন। এদের মধ্যে 90 জনকে পাকিস্তান স্থল সীমান্ত দিয়ে ফেরত আনা হবে। ইরান থেকে পাকিস্তান সীমান্ত প্রবেশ সহজ করতে এই 90 জনের তথ্য ইসলামাবাদের কাছে দিয়েছে ঢাকা। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, প্রথম অবস্থাতে নারী, শিশু ও চিকিৎসা নিতে যাওয়া রোগীদের দেশে ফেরত আনার পরিকল্পনা করা হয়েছে। যেসব বাংলাদেশিরা নিবন্ধন করেছেন, প্রথম অবস্থাতে তাদের সড়ক পথে পাকিস্তান সীমান্ত দিয়ে পার করে বাংলাদেশে ফেরত আনা হবে। পরিস্থিতি বিবেচনায় ইরানের অন্য সীমান্তবর্তী দেশ থেকেও ফিরিয়ে আনার সুযোগ অন্বেষণ করবে বাংলাদেশ। একের পর এক পোস্ট দিয়ে ইসরায়েলের কড়া সমালোচনা করেছেন অভিনেত্রী। শুধু তাই নয়, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর গ্রেফতারের দাবিও জানিয়েছেন তিনি। কয়েকদিন আগে ফিলিস্তিনের সমর্থনে মুম্বাইয়ের আজাদ ময়দানে আয়োজিত এক সভার প্রচার করে ভারতীয়দের আক্রমণের মুখে পড়েছিলেন বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর। তবু গাজাবাসীর জন্য আওয়াজ তুলতে পিছপা হননি তিনি। মূলত ইরানে আমেরিকার হামলার পরই এমন দাবি নিয়ে হাজির হতে দেখা গেল স্বরাকে। সম্প্রতি ইংল্যান্ডের রাজনীতিবিদ ক্লোদিয়া ওয়েবে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে লিখেছেন, তৃতীয় বিশ্বযুদ্ধ। সারা
সারা বিশ্বের শান্তি লঙ্ঘন করার জন্য ইসরায়েলি সবচেয়ে বড় হুমকি। অবিলম্বে নেতানিয়াহুকে গ্রেফতার করা হোক। এই পোস্টে সমর্থন জানিয়ে নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে শেয়ার করেন সরা। শুধু তাই নয়, গাজার সমর্থনে ইসরায়েলের বিপক্ষে একের পর এক পোস্ট দিয়ে যাচ্ছেন অভিনেত্রী। কাতারের ভূখণ্ডে মার্কিন সামরিক ঘাঁটিতে গত সোমবারের ক্ষেপণাস্ত্র হামলার কারণে দেশটির আমির শেখ তামিম বিন হামাদ আল থানির কাছে দুঃখ প্রকাশ করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। খবর আল জাজিরার। আমিরের দপ্তর থেকে এক বিবৃতিতে জানানো হয়, মঙ্গলবার টেলিফোনে কথা বলেছেন দুই নেতা। এ সময় ইরানের প্রেসিডেন্ট বলেন, হামলার লক্ষ্যবস্তু কাতার বা দেশটির জনগণ ছিল না, বরং কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের আল ঈদ বিমান ঘাঁটিতে হামলা চালানো হয়েছে। এটা উপসাগরীয় দেশ কাতারের জন্য কোনো হুমকি নয়। বিবৃতিতে আরো বলা হয়েছে, ফোনালাপে ইরানের প্রেসিডেন্ট জোর দিয়ে বলেছেন, একটি প্রতিবেশী ও মুসলিম দেশ হিসেবে কাতারের সঙ্গে ইরানের সম্পর্ক রয়ে যাবে। পেজেশকিয়ান আশা করেন দুই দেশের সম্পর্ক সর্বদা সার্বভৌমত্ব আর সুপ্রতিবেশী সুলভ আচরণের নীতির উপর ভিত্তি করে বজায় থাকবে। অবরুদ্ধ গাজায় মানবিক সহায়তা নিতে আসা অসহায় মানুষের উপর চালানো ইসরায়েলি সেনাবাহিনী ও ড্রোন হামলায় ৭০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ২৮৯ জন। নিহতের মধ্যে ৫১ জনকেই হত্যা করা হয় মানবিক সহায়তা বিতরণ কেন্দ্রগুলোর আশপাশে। প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরায়েলের হামলায় গাজায় এ পর্যন্ত ৫৬,০৭৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও অন্তত ১,৩১,৮৪৮ জন। হতাহতদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। ২ মাসের যুদ্ধবিরতি শেষ হওয়ার আগেই গত ১৮ মার্চ গাজায় আবার হামলা শুরু করে ইসরায়েল। এরপর থেকে ইসরায়েলি হামলায় ৫,৭৫৯ জন নিহত ও ১৯,৮০৭ জন আহত হয়েছেন। আমাদের পরবর্তী রাতের শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।